দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের এই ডকুমেন্টটা মনে আমি দিয়ে দিয়েছে, দেখো তো সিভিটি দিয়েছে না? জি। আচ্ছা আচ্ছা, সো আজকে আমরা যেটা করবো বেসিক্যালি আমাদের হচ্ছে আমার বেসিক্যালি যখন অর্গানাইজেশন গুলো কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করে থাকে, যেটাকে আমরা বলি যে আমাদের অ্যাসেট গুলো দুই ভাগে বিভক্ত, আমরা জানি তাই না? একটা কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে রেকর্ডিং করে না, রেকর্ডিং করে না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের অ্যাসেট গুলো যে দুইটা ভাগে বিভক্ত, একটা কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে লং টার্ম অ্যাসেট। তো এই কারেন্ট অ্যাসেট আর লং টার্ম অ্যাসেট গুলোর মধ্যে আমরা অ্যাসেটকে দুই ভাগে ভাগ করি। তো এই যে কারেন্ট অ্যাসেট গুলো, সেগুলো তো বেসিক্যালি আমরা বেনিফিট গুলো একটা বছরের মধ্যে পেয়ে যাই বা উইদিন ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড পেয়ে যাই। আর লং টার্ম অ্যাসেট যেটা, সেটা হচ্ছে আমরা বেনিফিট অনেক বছর ধরে পাই। তো এই লং টার্ম অ্যাসেট গুলো কিন্তু বেসিক্যালি আমাদের কারেন্ট অ্যাসেট তোমার স্যাক্রিফাইস করার মাধ্যমে আমরা আর্ন করি। যেরকম ধরো আমরা যে ইকুইপমেন্ট কিনি বা মেশিনারিজ কিনি, সেক্ষেত্রে সেটা আমরা কি দিয়ে কিনি? ক্যাশ দিয়ে কিনি। সো ক্যাশটা আমাদের কি কারেন্ট অ্যাসেট। সো কারেন্ট অ্যাসেট গুলোর কিন্তু আমরা কি ফিউচার বেনিফিট পাওয়ার জন্য কিন্তু আমরা লং টার্ম অ্যাসেটে কনভার্ট করি। তাহলে এই লং টার্ম অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট গুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সো এবং এই ইনভেস্টমেন্টটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ঠিক আছে? ঠিক আছে, তো এই লং টার্ম ডিসিশন গুলো যখন তারা নিবে, সেটা কিন্তু আসলে বেসিক্যালি এমনি যে অ্যাপারেন্টলি দেখে নিয়ে নেবে তা কিন্তু না। সাপোজ তুমি যদি একটা মেশিনারি পারচেস করতে চাও, তাহলে তুমি এই ডিসিশনটা কিভাবে নিবা? এটা আমাকে বেনিফিট দিবে কিনা বা কতটুকু বেনিফিট দিবে আমার কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য? সেটাই। তো বেসিক্যালি আমরা যখন ডিফারেন্ট টাইপস অফ অপশনস থেকে কোন একটা অপশন চুজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কস্ট বেনিফিটটা অ্যানালাইসিস করব। দ্যাট মিন্স আমাদের কস্ট থেকে যদি বেনিফিটটা বেশি হয়, তাহলে সেটা আমরা পারচেস করব, আদারওয়াইজ করব না। তো এইখানে আমরা এটাই শিখবো যে আসলে এটা আমরা কিভাবে করতে পারি, টেকনিক গুলা কি কি প্রসিডিউর আমরা মেনটেন করতে পারি, এই জিনিসগুলো। তো এখানে কি বলা হচ্ছে, capital budgeting decision may be defined as the firm's decisions to invest its current funds most efficiently in the long run asset in anticipation of an expected flow of benefits over a series of years. Okay, তো এটা কিভাবে হতে পারে? Investing decision include expansion, acquisition, modernization, replacement of long-term assets. So এই ইনভেস্টমেন্টটা আমাদের এই কয়েকটা মেথড আমরা করতে পারবো। হয়তো আমরা বিজনেস এক্সপ্যান্ড করবো বা কোনো অ্যাসেট অ্যাকুইজিশন করবো, আরো ডেভেলপমেন্ট করবো বা কোনো অ্যাসেট রিপ্লেস করবো। এই জন্য এই ধরনের ডিসিশন গুলো আমরা নিয়ে থাকি। Also include methods of sales distribution, advertising, campaign or research development program. তো এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট বা ক্যাম্পেইন বা রিসার্চ ডেভেলপমেন্ট, যেগুলোর মাধ্যমে আমরা লং টার্ম বেনিফিট গুলো পাই, সেগুলো এটার মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। সো ইনভেস্টমেন্ট ডিসিশনস হ্যাভ ফলোইং ফিচার্স। তো এটা হচ্ছে আমরা কি, এটা কি কি ফিচার থাকতে পারে? দ্য এক্সচেঞ্জ অফ কারেন্ট ফান্ড অফ ফর ফিউচার বেনিফিট। সো কারেন্ট ফান্ড থেকে আমরা ফিউচার বেনিফিটটা পাই এখানে। ফান্ডস আর ইনভেস্টেড ইন লং টার্ম অ্যাসেট, লং টার্ম অ্যাসেট ইনভেস্টমেন্ট করি এবং
future benefit will occur to the firm over a series of years. এটার বেনিফিট আমরা কি লং পিরিয়ডের জন্য পেয়ে থাকি। সো এখানে আমাদের ইম্পর্টেন্স এখানে ইম্পর্টেন্স হবে ইনভেস্টমেন্ট ডিসিশনে যাই তাহলে এখানে কি বলতে হবে যে ইনফ্লুয়েন্স দ্য ফার্মস গ্রোথ ইন দ্য লং রান। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বোঝার জন্য প্লাস থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে মাঝে মধ্যে আসে। সো এটা আমাদের বেসিক্যালি ফার্মটা গ্রো করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট গুলো ইন প্রপার ওয়েতে করতে না পারি আমাদের কিন্তু বিজনেস লং রান সার্ভাইভ করবে না। তো এখানে এফেক্ট দ্য রিস্ক অফ দ্য ফান্ড। সো যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্ট একটা ফিউচার রিলেটেড টাস্ক, সো এই ক্ষেত্রে আমাদের রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে। সো আমাদের এটা প্রপারলি অ্যানালাইজ করার মাধ্যমে না নেই আমরা অ্যাকচুয়ালি আমাদের ইনভেস্টমেন্টটা কি ফ্রুটফুল হবে না। ইনভলভ কমিটমেন্ট অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ ফান্ড। সো যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের হিউজ অ্যামাউন্ট দরকার হয় সেজন্য এটা অবশ্যই কি উইথ কশন আমাদের নিতে হবে। ইরিভার্সিবল অর রিভার্সিবল একটা সাবস্টেন্সিয়াল লস। তো যেহেতু আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড এখানে ইনভেস্ট করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি এই জিনিসটা কিন্তু নর্মালি রিভার্স করা যায় না। তো যেটা আমরা রিভার্স করতে পারবো না, যেটা অলরেডি ইনভেস্ট করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লস হয়ে যাবে যদি আমরা এখান থেকে বেনিফিট না পাই। তো ইট ইজ আ ডিফিকাল্ট ডিসিশন। তো এই জিনিসগুলো তোমাদের এখানে ডিটেইল বলা আছে, এটা জাস্ট থিওরিটিক্যাল হিসেবে তোমরা পড়ে নেবা। সো আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট যেগুলো, তো সেক্ষেত্রে আমাদের না বললাম যেটা হচ্ছে এই ইনভেস্টমেন্টটা হচ্ছে 3 ধরনের হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট, একটা কন্টিনজেন্ট ইনভেস্টমেন্ট। সো আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনটা এই তিনটা নেচারের উপর ডিপেন্ড করে নিতে হবে যে কোন ইনভেস্টমেন্টটা কেমন, তো সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা কেমন হওয়া উচিত। সো এখানে দেখো কি বলা হচ্ছে। সো যদি আমরা প্রথমে আসি মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তো এখানে ইনভেস্টমেন্টটা এমন হয় যেখানে you have to exclude an investment for choosing one investment. That means তুমি একটা অপশন চুজ করার জন্য আরেকটা তুমি স্যাক্রিফাইস করছো। তো এই ক্ষেত্রে আমার মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট বলা যায়, এটা বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে if one investment is undertaken another will have to be excluded, ঠিক আছে? So this may be caused by either contractual limitation or by lack of sufficient fund. So এখানে তুমি কিন্তু একসাথে 2-3টা অপশন চুজ করতে পারবা না, তোমাকে একটা নিতে হবে আর গুলো এক্সক্লুড করতে হবে এরকম। সাপোজ ইফ ইউ হ্যাভ $10,000 to invest and you invest in a bond, you will have not any money to invest elsewhere, ঠিক আছে? সেখানে বলা হচ্ছে তুমি যদি 10,000 টাকা তোমার কাছে থাকে এবং তুমি সেটা যদি একটা বন্ড কিনে ইনভেস্ট করে ফেলো তাহলে তুমি আর গুলোতে এটা ইনভেস্ট করতে পারবা না, এরকম। আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট। সো এখানে টু ইনভেস্টমেন্টস ডু নট কমপ্লিট a project whose acceptance or rejection is independent of the acceptance or rejection of other project. সো এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট বলতে এখানে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিপেন্ডেন্সি নেই। সো তুমি এখানে চাইলে দুটো চুজ করতে পারো বা একটাও চুজ করতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। দেন হচ্ছে কন্টিনজেন্ট ইনভেস্টমেন্ট। কন্টিনজেন্ট ইনভেস্টমেন্ট স্পেসিফিক্যালি ডিপেন্ডেন্ট প্রজেক্টের কথা বলা হচ্ছে, যেখানে যেমন এখানে তুমি একটা প্রজেক্ট চুজ করে সাথে সাথে তোমাকে আরো কিছু প্রজেক্ট চুজ করতে হবে, আর একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলে তোমাকে ওইটা তোমার কি বলে ওই ইনভেস্টমেন্টটা তোমার যদি বেনিফিটটা পেতে চাও তোমার হচ্ছে আরো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে যে তুমি যদি সাপোজ কোন একটা কি বলে
এরিয়া চুজ করলাম যে হ্যাঁ এই এরিয়াতে আমি একটা ফ্যাক্টরি, আমার এই প্রোডাক্টের ফ্যাক্টরি যদি আমি এস্টাবলিশ করি, এখানে আমি এই প্রোডাক্টটা প্রডিউস করে সেল করি, দেন হচ্ছে এখানে আমার কাস্টমার অনেক, আমি এটা এখানে সেল করতে পারবো। কিন্তু সাপোজ দেখা গেল সেই এরিয়াতে তোমার ফ্যাক্টরি, তোমার ডিমান্ড আছে সেই প্রোডাক্টের, তুমি সেটা বিক্রি করবা, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো না। সাপোজ তুমি ফ্যাক্টরি তোমার তো থাকবে, তখন তোমার প্রোডাক্ট প্রডিউস করে সেটাকে ডেলিভারি করতে হবে। তো তোমার ওই এরিয়ার রাস্তাঘাট ভালো না থাকে, ঠিক আছে, বা তোমার সাপোজ তোমার কি বলে ওখানে পানির সাপ্লাই ভালো মতো নেই, ঠিক আছে, আর ইলেকট্রিসিটি সাপ্লাই ভালো মতো নেই, তো সেই জন্য হতে পারে কি তুমি ফ্যাক্টরিতে তোমার ইনভেস্ট করতে গেলে তোমাকে সাপোজ আদার পানি সাপ্লাইয়ের জন্য সেখানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, সেখানে তোমাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে, বা কিছু রাস্তা ঠিক করে নিতে হচ্ছে, বা তোমার সেখানে ইলেকট্রিসিটির কানেকশন এর ব্যবস্থা করতে হচ্ছে। তো তোমার বেসিক্যালি এই তোমার একটা প্রজেক্টের জন্য তোমাকে আরো কিছু ইনভেস্টমেন্ট এখানে করতে হচ্ছে। So these are the three types of investment situation. So এখন যখন আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো নিব, সেখানে আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা কোন টাইপের মধ্যে, এবং এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি আমি কিভাবে ডিসাইড করব। আচ্ছা, এখন আসি আমরা ইনভেস্টমেন্ট ইভালুয়েশন ক্রাইটেরিয়াতে। ইভালুয়েশন ক্রাইটেরিয়াতে আমরা আসি, এখানে আমাদের এখন বেসিক্যালি এখানে টেকনিকের কথা বলা হচ্ছে যে তোমার যে ইনভেস্টমেন্ট অপশন গুলো থাকবে তুমি সেগুলোকে কিভাবে ম্যাথমেটিক্যালি এটাকে তুমি অ্যানালাইজ করে ডিসিশনটা নিতে পারো। তো এখানে বেসিক্যালি আমরা যখন এই ইনভেস্টমেন্ট গুলোতে ইনভেস্ট করে থাকি, সেখানে যে আমরা বেনিফিটটা পাবো সেটাকে আমরা মেজার করি ইন টার্মস অফ ক্যাশ ফ্লো। দ্যাট মিনস আমি যদি সাপোজ 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করি কোন একটা প্রজেক্টে আর কোন একটা পারপাসে, তো সেখান থেকে আমি বেনিফিটটা সাপোজ আমি যদি এক্সপেক্ট করছি আমি এখান থেকে বেনিফিট পাবো হচ্ছে 10 ইয়ার্স। সো 10 ইয়ার্স বেনিফিট যদি আমি পেয়ে থাকি, তাহলে এটা বেনিফিটটা আমার যে আমি পাবো সেটাকে আমি ইন টার্মস অফ ক্যাশে এটাকে মেজার করব। সাপোজ আমি বলতে পারি যে এই 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট থেকে আমি প্রতি বছরে তোমার 15,000 or 20,000 করে পাবো। সো ইন টোটাল তুমি 10 ইয়ার্সে কত ভ্যালু পাচ্ছ সেটা তোমার ইনভেস্টমেন্টের সাথে কি কম্পেয়ার করে তোমার অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে, বেনিফিট হচ্ছে নাকি অ্যাকচুয়ালি লস হচ্ছে, সেটা ডিপেন্ড করে তুমি হচ্ছে এখানে ডিসিশনটা নিবা। এবং এটা করার ক্ষেত্রে এখানে আমাদের দুই ধরনের টেকনিক আছে, এটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক, আর এটা হচ্ছে নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক। তো ডিসকাউন্টেড আর নন ডিসকাউন্টের মধ্যে পার্থক্যটা মেজর যেটা, আচ্ছা, মেজর যেটা হচ্ছে, একটা তো হচ্ছে টাইম অ্যাডজাস্টমেন্ট করা হয়, একটা হচ্ছে টাইম অ্যাডজাস্টমেন্ট করা হয় না। সাপোজ আমরা জানি যে আমরা হচ্ছে আজকে সাপোজ 100 টাকা দিয়ে যে গুডস পারচেস করতে পারবো, আগামী 1 বছর ও 2 বছর ও 3 বছর পরে কিন্তু সেম গুডস পারচেস করতে পারবো না, তাই না? তোমরা জানো না এটা, যেটাকে আমরা বেসিক্যালি বলি টাইম ভ্যালু অফ মানি, জানো এটা তোমরা? না, মুদ্রাস্ফীতি। হ্যাঁ, সো টাইম ভ্যালু অফ মানি, সো মূল্যের মুদ্রার যে মান, যে অ্যাকচুয়ালি টাইমের সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি কমে যায়, সেটার কারণেই আমরা যখন ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিব তখন যদি এটা কনসিডার না করি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের ডিসিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। However, so basically এটা যে সবসময় যে সবাই করে তা না, অনেকে হয়তো করে অনেকে করে না। সো দুই ধরনের টেকনিকই আমাদের ইউজ করা যেতে পারে। এবং এখানে যদি আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিকের কথা ধরি, তাহলে এখানে বেসিক্যালি আমাদের টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় এবং প্রজেক্টের সব ধরনের কস্ট বেনিফিট এটা কনসিডার করা হয়। এবং এখানে হচ্ছে যদি আমরা টাইম ভ্যালুটা কনসিডার করি, তাহলে at which rate the amount will reduce, or আমাদের এই টাইমের কারণে যে আমাদের টাকার মানটা কমে যাচ্ছে সেটা ক্যালকুলেশনের জন্য একটা রেট থাকবে, যেটাকে বলা হয় আমরা হচ্ছে ডিসকাউন্টেড রেট অর দ্য কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ইজ দ্য মিনিমাম ডিসকাউন্ট রেট earned on a project that leaves the market value unchanged. Okay, that means আমরা এই রেটটা অনুযায়ী এই ভ্যালুটাকে ডিসকাউন্ট করবো, যেটার মাধ্যমে আমরা কি ফিউচার ভ্যালুটাকে
প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে পারবো। তার মানে আমার 1 বছর পরে যে 100 টাকা সেটা আমার এখন রিসেন্ট প্রেজেন্ট ইয়ারে কত টাকা হবে, দেন 3 বছর পর 100 টাকা আমার এখন কত টাকা, আমি এটা কনভার্ট করলে কত টাকা হবে, সেই জিনিসগুলো আমরা এখানে ক্যালকুলেট করে দেখাবো। সেটা কনসিডার করে আমরা হচ্ছে ডিসাইড করব, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিকের ক্ষেত্রে আমরা এখানে 3টা মেথড শিখবো। একটা হচ্ছে এনপিভি অর নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আর একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন অর আইআরআর, আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স ফর পিআই। ঠিক আছে? সো এখানে প্রথমে আসে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু। সেখানে আমরা দেখছি বেসিক্যালি এখানে আমরা যেই টাকাটা ইনভেস্ট করব সেটার সাথে ওভার দ্য পিরিয়ড আমি সেই প্রজেক্ট থেকে ইনভেস্টমেন্ট থেকে যা ক্যাশ ফ্লো পাবো সেটাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে এনে দুটো আমাদের কম্পারিজন করে যদি আমার বেশি হয় তাহলে আমি ইনভেস্ট করব, আর বেশি না হলে ইনভেস্ট করব না। আচ্ছা, অফিস থেকে একটু ফোন আসছিল তো। আচ্ছা দেখো, সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে দেখো সবাই, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালুস অফ ক্যাশ প্রসিডস ক্যাশ ফ্লো অ্যাডজাস্টেড টাইম, যেটাকে আমরা শর্টে সিএফএটি বলতে পারি, in each year minus the summation of the present values of initial investment. এখানে আমরা যেটা ফর্মুলা ইউজ করি, এখানে এনপিভি is equal to T1, এটা আমাদের ক্যাশ ফ্লো ফর ইয়ার 1, T2 ক্যাশ ফ্লো ফর ইয়ার 2 আপ টু n ইয়ার, দ্যাট মিন্স যত বছর আমি অ্যাজিউম করছি এখান থেকে আমি বেনিফিট পাবো। তো ডিভাইডেড বাই এখানে 1 প্লাস কে হোল স্কয়ার 1 হোল টু দি পাওয়ার 1 দেন হচ্ছে হোল স্কয়ার, এরকম তোমার যত বছর পর্যন্ত এটা হবে। সো এটা আমরা ই করবো এবং মাইনাস C0, দ্যাট মিন্স আমরা যেটা ইনভেস্টমেন্ট করছি। এখানে দেখতে পাচ্ছি আমরা, সো এটাকে আমরা এইভাবে ই করতে পারি, এক্সপ্রেস করতে পারি। এবং কেটা হচ্ছে এখানে আমাদের অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল, যেটা আমাদের বলে দেয়া থাকবে। তো এখানে রুলসটা হচ্ছে দেখো, except when NPV greater than 0, reject when NPV less than 0, আর যদি ইকুয়াল হয় 0 হয় তাহলে আমাদের এটা একসেপ্ট করতে পারি, নাও পারি। তো এই জিনিসটা বুঝেছো সবাই, টেকনিকটা কিভাবে এসছে? নিট ক্যাশ ফ্লো গুলো কি দেওয়া থাকবে ম্যাম? C1 C2 CN এগুলো? হ্যাঁ, ক্যাশ ফ্লো তোমাকে দেয়াই থাকবে যে তুমি এই প্রজেক্ট থেকে এই ক্যাশ ফ্লো এই বছরে পাবা। না দেওয়া থাকলে তুমি কিভাবে ক্যালকুলেট করবা? এটা বুঝেছো সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। এই পর্যন্ত কারো সমস্যা আছে? ইনিশিয়াল কস্ট অফ ইনভেস্টমেন্টটা কি ম্যাম? ইনভেস্টমেন্ট করতে যে টাকা, মানে যে টাকাটা দিছি এইটা? হ্যাঁ, তুমি যেটা পেমেন্ট করেছো সেটা C0, এটা। আর এটা হচ্ছে এক্সপেক্টেড লাইফ অফ ইনভেস্টমেন্ট, মানে তুমি যত বছর ধরে এই বেনিফিটটা পাবা সেটা জানো। আমার রিলেভেন্ট একটা দেখিয়ে দাঁড়াও।
এই যে এখানে দেখো এই সলিউশনের সময় দেখো তো বুঝতে পারো কিনা। ম্যাম বলো। এমন কি হইতে পারে মানে এনপিভি ভ্যালুর কোনো কিছু ইন্ডিকেট করে, মানে যদি দুইটা প্রজেক্ট থাকে সেখান থেকে যদি এনপিভি দুইটা থাকে, এই ধরনের কোনো কিছু হইতে পারে কিনা? তো কোশ্চেন বুঝতে পারিনি, একটু আবার বলো। আমি যদি দুইটা প্রজেক্ট দেওয়া থাকে, লেটস সে প্রজেক্ট এক্স প্রজেক্ট ওয়াই, দুইটার জন্য এনপিভি বের করলাম, তারপর ওইগুলোর ভ্যালু কি কোনো কিছু ইন্ডিকেট করে, মানে পজিটিভ ভ্যালু? লেটস সে অবশ্যই তুমি সেভাবেই করবা, যদি যেটা এনপিভি তোমার বেশি হবে তার সেখান থেকে তুমি বেশি বেনিফিট পাবা, সেটা চুজ করতে হবে। ওকে, আচ্ছা বুঝতে পারছি। তাই না? বেসিক্যালি তুমি যদি একটা প্রজেক্ট অ্যানালাইসিস করো তাহলে তুমি যদি সেটা এনপিভিটা পজিটিভ হয় সেটা অ্যাকসেপ্ট করবা, নেগেটিভ হলে রিজেক্ট করবা। যদি তুমি দুই তিনটা প্রজেক্টের মধ্যে কম্পারিজন করো তার মানে অ্যামাং দ্য প্রজেক্টস তোমার এনপিভি ভ্যালু যেটা বেশি হবে সেটা তুমি সিলেক্ট করবা। ওকে, সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝছি। ওকে, আচ্ছা। সো এখানে একটা লিমিটেশন আছে এই মেথডটার, দ্যাট ইজ আচ্ছা যেটা বলছে despite the advantages and direct linkage to the objective of value maximization, the NPV rules has its opponents who point towards some limitations. So এখানে কিছু লিমিটেশন আছে, যেটা হচ্ছে তোমার যে এনপিভি তে আমরা বেসিক্যালি এখানে তোমার যে অ্যাবসোলিউট যে ভ্যালু সেটাই কিন্তু কনসিডার করছি ফর অ্যানালাইসিস, এখানে রিলেটিভ ভ্যালুটা কনসিডার করা হচ্ছে না। সো যদি আমরা রিলেটিভ টার্মে থিঙ্ক করে তাহলে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এই মেথড হয়তো তোমার অ্যাপ্লিকেবল নাও হতে পারে। যেরকম এখানে বলা হচ্ছে, দেখো ইফ প্রজেক্ট এ have NPV of 5,000 while project B has NPV of 2,500. So apparently দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রজেক্ট A চুজ করা দরকার, কারণ এর NPV কি B এর NPV থেকে বেশি। But project A may require investment of 50,000 whereas project B may require an investment of 10,000. So কিন্তু প্রজেক্ট A এর জন্য আমাদের দরকার কত? এর জন্য দরকার 50,000 ইনভেস্টমেন্ট আর বি এর জন্য দরকার 10,000। তাহলে তুমি যদি রিলেটিভ টার্মে এটাকে অ্যানালাইজ করো তাহলে কোন প্রজেক্ট চুজ করা দরকার? প্রজেক্ট বি। হ্যাঁ, প্রজেক্ট বি। কারণ কি এখানে আমাদের ইনভেস্টমেন্টের তুলনায় রিটার্নটা বেশি, তাই না? তাহলে দেখো আমাদের এভাবে থিঙ্ক করে তাহলে কিন্তু বেসিক্যালি যে এই মেথডটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে না, মানে এটা লিমিটেশন, এটা একটা। Then also the NPV rules does not consider the life of the project. Hence, when mutually exclusive project with different lives are being considered, the NPV rules is biased in favor of the longer term project. So এখানে বেসিক্যালি যখন আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের কথা আসে, তো সেক্ষেত্রে বেসিক্যালি আমাদের যেখানে যেই দুটো প্রজেক্টের মধ্যে লাইফ টাইমটা
সেম হবে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কিন্তু এটা তোমার অ্যাপ্লিকেবল হবে। এখন সাপোজ প্রজেক্ট এর তোমার লাইফ টাইম ধরা গেল 5 বছর, প্রজেক্ট বি এর লাইফ টাইম ধরা গেল 8 বছর। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে যেহেতু এদের লাইফ টাইমটা ডিফারেন্ট, সেজন্য কিন্তু দেখা যাবে যে আমি শুধু যদি এনপিভি কনসিডারটা করি তাহলে কিন্তু এটা তোমার অ্যাকচুয়াল তোমার অ্যানালাইসিস নাও হতে পারে, যেহেতু এখানে লাইফ টাইম কম বেশি ব্যাপার আছে। তো অ্যাপারেন্টলি যদি দুইটার মধ্যে এনপিভিটার পজিটিভ ভ্যালু আসে, দেন লাইফ টাইমের উপর ডিপেন্ড করে কোনটা নেওয়া উচিত, এটা কিন্তু একটু মানে এই জিনিসটা একটু তোমার কি বলে ক্লিয়ারলি আমাদের আন্ডারস্ট্যান্ডে নাও আসতে পারে কোনটা চুজ করব তখন। সো যদি দুইটার লাইফ টাইমটা সেম থাকে দেন হচ্ছে এই মেথডটা অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? প্রথম পয়েন্টটা নিয়ে একটু কোশ্চেন ছিল, কোনো একটা বলো। জানতে চাচ্ছি আমি। আমরা যখন এনপিভি বের করতেছি তখন তো ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বিয়োগ করেই দিচ্ছি, তারপরে তো আমি এনপিভি বের করতেছি, তখন আবার পরে তাহলে আর আমার কম্পেয়ার করতে হবে কেন ইনভেস্টমেন্টের সাথে? বুঝতে পারিনি কোশ্চেনটা আবার বলো। মানে এনপিভি যখন বের করতেছি ম্যাম, তখন তো আমি ইনিশিয়াল কস্ট অফ ইনভেস্টমেন্ট যেটা এই যে 50,000 টাকা 10,000 টাকা, এটা তো বিয়োগ দিচ্ছি, বিয়োগ দিয়েই তো এনপিভি বের করতেছি না ম্যাম? হ্যাঁ। তো তারপরে তো আমি যখন বের করতেছি, তারপরে যখন আমি এনপিভির ভ্যালু দেখতেছি বেশি প্রজেক্ট এর জন্য, তাহলে তো আমি বলতেই পারি যে যেহেতু আমার ক্যাশ ফ্লো তখন বেশি হচ্ছে এর জন্য, তাহলে তো আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ভালো বেনিফিট দিবে। না, কিন্তু এখানে আমি বললাম এটা তোমার তুমি এটা কিন্তু এই ডিসিশনটা তুমি নিচ্ছ কিন্তু অ্যাবসোলুট টার্মটা তুমি হচ্ছে মনিটারি টার্মে অ্যাবসোলুট ভ্যালুটার উপরে তুমি বেসিস করে। আমার যদি তুমি রিলেটিভ টার্মটা তুমি ইউজ করো তখন কিন্তু তোমার তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তুমি তখন কি অ্যাবসোলুট বলতে কি বলছে জাস্ট তুমি এটা, আর রিলেটিভটা কি বলে আমরা অনুপাত করে যেটা রিলেশনশিপটা আমরা বের করি যে এটার এগেইনস্টে আমার কত আসে, যে তুমি ইনভেস্টমেন্টের এগেইনস্টে বেনিফিটটা কত। রিলেটিভ টার্মটা কি আমাদের বেসিক্যালি অনুপাত আকারে কিন্তু বের করা হয়। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই ডিসিশনটা চেঞ্জ হয়ে যাবে তুমি যদি সেটা ফলো করো। বুঝো নাই? ওইটা তো তুমি জাস্ট অ্যাবসোলুট অ্যামাউন্টটা ক্যালকুলেশন করছো, ইনিশিয়ালি যেটা ডিডাক্ট করে মানে পে করছো সেটা ডিডাক্ট করে, কিন্তু কতটার এগেইনস্টে কত তুমি পাচ্ছ, কত টাকার এগেইনস্টে কত তুমি পাচ্ছ সেটা যদি বেসিস করো তাহলে তোমার এই জিনিসটা তোমার ইন্ডিকেট করবে। বুঝো নাই? জি আমি বুঝতে পারছি। কত টাকার এগেইনস্ট, এটা কিন্তু তোমার মেজারটা হচ্ছে রিলেটিভিটি, ঠিক আছে? রিলেটিভটা আমরা তোমার এখানে ইউজ করা হচ্ছে অনুপাত আকারে, যে কতর এগেইনস্টে তুমি কত পাচ্ছ। বুঝে গেছে? জি আমি বুঝতে পারছি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে বেসিক্যালি তুমি অ্যাবসোলুট ভ্যালুটা ক্যালকুলেশনের জন্য তুমি এটা করছো, যে যা পাচ্ছ তার থেকে না মাইনাস দিয়ে দিচ্ছ, কিন্তু যদি ইন রিলেটিভ টার্মে তুমি কনসিডার করো দেন হচ্ছে তোমার কিন্তু এই ডিসিশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন ইট ডিপেন্ডস। হ্যাঁ বলো। ম্যাম এখন যদি আমাদের কোয়েশ্চেনে আমাদের ডিসিশন দিতে বলে সেই ক্ষেত্রে আমরা কোন বেসিসে ডিসিশনটা দিব? আচ্ছা, আমাদের রুলসটা কিন্তু এটা ফর অ্যাকসেপ্টেন্স এন্ড রিজেকশন। কোশ্চেনে তোমার থাকলে যদি তোমাকে চুজ করতে বলা হয় তোমাকে এই অ্যাবসোলুট টার্মের উপরেই নিতে হবে ডিসিশন, ঠিক আছে? যেটা এনপিভি বেশি সেটাই চুজ করবা। আমরা কিন্তু এটা বলছি এটা হচ্ছে লিমিটেশনস অফ এনপিভি। তো লিমিটেশনসটা কি, বেসিক্যালি কোন একটা মেথড যখন অ্যাকচুয়ালি ইনভেন্টেড হয় আর তৈরি করা হয় সবকিছুর কিন্তু কিছু লিমিটেশন থাকে। কোনো কিন্তু বেসিক্যালি আমরা কোনো মেথোডোলজি পাওয়া যায় 100% কারেক্ট, তুমি দেখবা সব ধরনের মেথোডোলজি টার্ম আর তোমার ইসের ক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশন থাকে, যে এটাকে আরো এভাবে ইমপ্রুভ করা যেত, বা এটা এইভাবে হলে আরো ভালো হতো, বা এই জিনিসটা এখানে আসেনি, এটা অ্যাড করা হয়নি, এরকমই কিন্তু থাকে। তো এটা হচ্ছে আমরা কিন্তু লিমিটেশন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? দ্যাট মিনস তুমি এই অনুযায়ী কাজ করবো আমরা, কিন্তু এই যে মেথডটা এই টেকনিকটা এটাই ফল্ট যে এখানে আমাদের রিলেটিভ টার্মটা কনসিডার করা হচ্ছে না। বোঝা যাচ্ছে? জি ম্যাম বুঝতে পারছি। সো তুমি এই ম্যাথমেটিক্যাল যখন তোমার আনসার আসবে তখন তুমি এই পদ্ধতি এই চুজ করবা, এটাই দিবা তুমি। এটা জাস্ট হচ্ছে তোমাদের জাস্ট জানানোর জন্য, ঠিক আছে? জি ম্যাম। বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আজকে আমি বেশি করবো না, আসলে আমি শিখছিলাম তো অনেক, করোনা হয়েছিল তো
অ্যাকচুয়ালি বেশিক্ষণ কথা বলে একটু লাগে। আজকে এতটুকু পড়াবো, নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক পুরো শেষ করবো। দাঁড়া, ওয়েট করো, আমি দেখে বলি। ট্রায়াল যে ইনভেস্টমেন্ট ইনকাম আছে সেটা, জি হ্যাঁ এটা নন অপারেটিং ইনকাম, ইনকাম ফ্রম আদার অপারেশন। ওকে ম্যাম, এটা জানার জন্য। সেলস রেভিনিউ তোমাদের মেইন ইনকাম। এখানে আর কোনো সমস্যা আছে? তোমাদের কোথাও হয়তো প্র্যাকটিস করনি, এজন্যই তোমাদের হয়তো মোস্ট অফ দা হয়তো খুব একটা ভালো হয়নি। কারণ তোমাদেরকে আগেই বলেছে যে জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে তোমার যেহেতু আমি এখন তো অনলাইনে হচ্ছে, তোমাদের তো খাতায় তোমার করছো কি করছো না তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি তোমাদেরকে বলেছি ক্লাসে থাকলেও হয়তো জিনিসটা আমি তোমাদের ক্লাসে সবাইকে করাতে পারতাম, তোমরা করছো নাকি দেখতাম, তোমরা করতা। কিন্তু এখন তো আসলে তোমরা কি করো না করো আমার তো কিছু দেখতে পারে না, এটা আপ টু তোমাদের উপরে টোটালি ডিপেন্ড করে। তো যারা বেসিক্যালি অ্যাকচুয়ালি জিনিসটা হাতে কলমে করেছো তারা আমার বিশ্বাস যে তারা পেরেছো বা তারা ভালো মার্কসই পাবা। কিন্তু যারা বাসায় করোনি তারা অবশ্যই ভালো করোনি। কারণ তোমাদেরকে বারবার বলেছিলাম, কিন্তু তোমার কিন্তু প্রবলেম গুলো আমি সলিউশন দিয়েছি, সবই করে দিয়েছি, কিন্তু তোমাদের কিন্তু তারপরও খাতায় করতে হবে। খাতায় না করলে কিন্তু তোমাদের সমস্যা কোথায় সেটাও বুঝবা না এবং পরীক্ষাতেও পারবা না। তোমরা করেছিলে সবাই? আমার তো মনে হয় মোস্ট অফ দা করোনি, এর জন্যই হয়তো অনেকের এক্সামটা ভালো হয়। তাছাড়া কি এখানে কঠিন কিছু দেয়া হয়েছে তোমাদের, না পড়ানো বা না জানার মতো কিছু দেয়া হয়েছে বলো দেখি? এক্সাম তোমাদের যে খারাপ হলো বলছিলা। না কঠিন ছিল না, এই অনেকগুলো বের করতে হয়েছে তো এক্সপেন্স গুলো, তারপরে ম্যাম কস্ট অফ গুডস সবগুলো হিসাব করতে হয়েছে, এই জন্য একটু টাইম লেগে গেছিল। না টাইম তো একটু লাগবে, কারণ টাইম তো তোমার একদম অ্যাভেলেবেল দিলে তো সমস্যা। ঠিক আছে, টাইম তো একদম তোমার অ্যাভেলেবেল তো পরীক্ষাতে থাকে না, একটু টাইম কনস্ট্রেন্ট থাকে। তুমি যদি পারো তাহলে তোমার খুব বেশি টাইম লাগার কথা না। এখানে তো খুব বেশি কিছু না, জাস্ট তুমি ইনকাম স্টেটমেন্ট করবা, কোন আইটেম থেকে কোনটা কি বাদ যায় না তুমি জানলে এটা কিন্তু ক্যালকুলেশন করতে খুব বেশি যে সময় লাগবে তা কিন্তু না। এবং প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টও তোমার কিন্তু আমি বলেছি যে অ্যাডজাস্টমেন্ট তোমার শুধু ইনকাম স্টেটমেন্ট তোমার দেখানো লাগবে, এমন না যে ব্যালেন্স শিট করবা অ্যাডজাস্টমেন্ট দুই জায়গাতে দেখানো লাগতেছে। শুধু ইনকাম স্টেটমেন্ট যাওয়া হয়েছে, আর কিছুই কিন্তু না। নরমালি সেলস থেকে তুমি সেলস রিটার্ন বাদ দিয়ে নেট সেলস বের করবা, সিওজিএস বাদ দিবা, গ্রস প্রফিট পাবা, অপারেটিং এক্সপেন্স বাদ দিবা, অপারেটিং ইনকাম পাবা, নন অপারেটিং এক্সপেন্স ইনকাম বাদ দিবা, যোগ করবা, শেষ পেয়ে যাবা। এটা তো কঠিন কেমন কিছু ছিল না। আর অ্যাডজাস্টমেন্ট যেগুলো ছিল সেগুলো তুমি অনুযায়ী তুমি এক্সপেন্স গুলো শুধু বাড়াই দিবা। ইনকাম স্টেটমেন্টে তোমার অ্যাডজাস্টমেন্টের সাথে এক্সপেন্স শুধু বাড়েন, এক্সপেন্স বা রেভিনিউ বাড়বে, আর কি কিছু হয়? আর তো কিছুই হয় না। না আর কিছু না। তাহলে প্র্যাকটিস না করলে সেটা কোনোখানে ভালো করতে পারবে না তোমরা। করতে হবে, অঙ্ক সবসময় হাতে কলমে করার বিষয়। এখানে তোমার আসলে মুখস্থ করে বা শুধুমাত্র বুঝে গেলাম আমি তাহলে আনসার করতে পারবো না। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকো, ক্লাস শেষ করছি। সালাম।